প্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি টাইমস অফ বাংলাদেশের এনকাউন্টার উইথ জেরেমি কড্রনে সাক্ষাৎকার ভিত্তিক আজকের অনুষ্ঠানে আমাদের সাথে অতিথি হয়ে আছেন জেরেমি কড্রন। জেরেমি কড্রন প্যারিস থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। মুক্তিযুদ্ধের পরে আমরা ধর্মনিরপেক্ষতার চেতনা নিয়ে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে অন্তর্ভুক্তিমূলক একটি বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি এখন গত 5ই অগাস্টের পরে কোন পথে হাঁটছে বাংলাদেশ। বিশাল প্রশ্ন, বিশাল প্রশ্ন অম্লান। অনেক ধন্যবাদ এটাই জিজ্ঞেস করার জন্য। কারণ আমার মনে হয় যে একটা বিশেষ একটা সময় হয়েছে 1971-এ। আমার মনে হয় ধর্মনিরপেক্ষতা সেটা হচ্ছে একটা, কি বলবো, খুব কঠিন একটা শব্দ আজকে। আমার মনে হয় আমরা বলতে পারি ধর্মনিরপেক্ষতা বা বর্ণ নিরপেক্ষতা বা জাতি নিরপেক্ষতা, সেটাই খুব গুরুত্বপূর্ণ। মানে যে বাংলাদেশি হচ্ছে যারা বাংলাদেশকে ভালোবাসে এবং সেইখানে থাকতে চায়। আসলে জনতা অনেক ডাইভার্স, শুধুমাত্র বিভিন্ন ধর্ম নেই, বিভিন্ন জাতি আছে, আর বিভিন্ন আঞ্চলিক সংস্কৃতি আছে, সেটা আমরা বলতে পারি। এই এই ক্ষেত্রে ধর্মনিরপেক্ষতা সেটা এক এক ধরনের মাইন্ডসেট, এক ধরনের ওয়ে অফ লাইফ, যে সবাই তাদের নিজের আইডেন্টিটি, তাদের নিজের দর্শন দেখাইতে পারবে এবং প্রকাশ করতে পারবে। এটাই লিবার্টি অফ এক্সপ্রেশন, তাই না? আপনার কি মনে হয় না যেখানে জাতীয়তাবাদ থাকে এই জায়গায় সমাজতন্ত্র কিভাবে থাকে, আবার গণতন্ত্র যেখানে থাকে সমাজতন্ত্র কিভাবে আসে, আবার সমাজতন্ত্র যেখানে থাকে ধর্মনিরপেক্ষতা কিভাবে আসে? 1971 সেটাই সেকুলারিজম, আর একটা সেকুলার বাংলাদেশ জন্মগ্রহণ করছে, সেটা ঠিক। কিন্তু অনেক লোক জানে না যে সেই সময় হিন্দুরা, ওরা মানে ওদের ওদের পার্টিশন থেকে, 1947-এর পার্টিশন বিভাগ থেকে ওরা আসলে অনেক সাফার করছে 1971-এ। ঠিক আছে, যুদ্ধের সময়, যুদ্ধের পরে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসছে, সেটাই আমরা বলতে পারি যে আগে 1947 সালে প্রায় 25% হিন্দু ছিল ইস্ট বেঙ্গলে, মানে যে হবে পাকিস্তান। আর 1971-এর পরে আমরা কি জানি 12.5% কমে গেছি। ঠিক আছে, আমরা নেমে গেছি, সেটাই। আর আজকে কি 8-9% হিন্দু আছে। তো আমরা বলতে পারি যে যা হয়েছে 1971-এ, সেই সময় the idea was definitely very good, কিন্তু আজকে আমার মনে হয় যে এই আইডিয়াটা, এই ভাবনাটা পরিবর্তন হচ্ছে। কারণ বাংলাদেশের জনতা পরিবর্তন হচ্ছে, বাংলাদেশের পপুলেশন, সোসাইটি, সমাজ, অবশ্যই নতুন জেনারেশন, এটা জেন জেন জেড হয়ে গেছে অবশ্যই। আর রাজনীতি রাজনীতিতে আসছে, চলে আসছে। তারপরে নতুন জেনারেশন, তারপরে মাইনরিটি, ওদের ওদের অধিকার পরিবর্তন হয়েছে, এটাই আমরা বলতে পারি। তো আমার মনে হয় যে আজকে ধর্মনিরপেক্ষতা, সেকুলারিজম এবং বিভিন্ন, যেমন বিশেষ করে ডেমোক্রেসি, গণতন্ত্র, এটা বর্তমানের বাংলাদেশে মানে কি, সেটাই আমাদের এটা খুব ক্লোজ দেখতে হবে। সম্প্রতি তথ্য উপদেষ্টা মাহফুজ আলম, যিনি স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে যিনি আন্দোলন করেছেন এবং বর্তমানে রাষ্ট্র ক্ষমতায় আছেন, তিনি বলছেন যে যারা গত 15 বছর জুলুমের শিকার হয়েছে তারা এখন জালিম হয়ে উঠেছে, যারা এতদিন ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছে তারাই এখন ফেসিবাদী হয়ে উঠছে। প্রথম প্রথম বার না, তাই না? অনেকবার যখন ক্ষমতায় পরিবর্তন হয়েছে, এরকম বদলে গেছে ক্ষমতা, যখন এক এক দল আরেকটা দল ক্ষমতায় ট্রানজিশন হয়েছে, সব সময় এই ধরনের কথা তো সঠিক। মৌলবাদীরা ওরা আসলে
এই ঘটনায় দেখতে পারি যে ওরা আসলে বাউলদের বাউলদেরকে আক্রমণ করেছে কেন? বাউলরা ওরা আহ, ওরা ছিল এক ধরনের বাইরের অবজারভার। ওরা সমাজ আহ, দেখে দেখাশোনা করে, ওরা সমাজটা দেখে বাইরে থেকে, এবং বুঝে যে কোথায় কোথায় সম্যতা আছে, কোথায় কোথায় ইনজাস্টিস আছে, ওকে, এবং অত্যাচার, নির্যাতন। ওরা আসলে সব সময় তো নির্যাতনের ভিকটিম ছিল, বিকজ কারণ ওরা এই ধরনের ক্রিটিসিজম সবাই তাদের কাছে ছিল সমাজের উপরে, বিশেষ করে সেই এই ধরনের ট্র্যাডিশনাল ট্র্যাডিশনাল সংসার। এটাই শুধুমাত্র একটা ধর্মের প্রশ্ন না, বা ইসলাম নিয়ে একটা প্রশ্ন না। আমার মনে হয় এটা সব একটা এক ধরনের ওয়ে অফ লিভিং, স্ট্যান্ডার্ড অফ লিভিং। হুম। আর একসাথে একসাথে থাকা, একটা সমাজ বানানোর জন্য আপনাদের একটা এই এই ধরনের দর্শন দরকার, যে আমরা কিভাবে একসাথে থাকবো। কয়েকটা প্রতিষ্ঠায় ঢুকে গেছে। কয়েকটা প্রতিষ্ঠান মানে কি, যে বিসিএস সিভিল সার্ভিস ভর্তি হওয়ার পরে আর যখন পাস করে এটাই, তারপরে ওরা সেই জেনারেশন, সেই নতুন ছাত্র জেনারেশন সিভিল সার্ভিস মানে বাংলাদেশের সরকারি কর্মচারী হয়ে গেছে একটা বড় লেভেলে। আমরা বলতে পারি যে 15 বছর ধরে জামায়াত ইসলামী অবশ্যই রাজনৈতিক দিকে নিষেধ ছিল, কিন্তু তারপরে ওদের একটা অন্য একটা এজেন্ডা ছিল, শুধুমাত্র নির্বাচন না। নির্বাচন এটা বিএনপির মতো না। আমার মনে হয় যে ওদের নির্বাচনের সাথে একটা খুব কমপ্লেক্স একটা সম্পর্ক আছে। কিন্তু আমি জানি যে আমি বলতে পারি যে ওদের ওদের মূল আহ, মূল উদ্দেশ্য সেটা হচ্ছে সমাজ পরিবর্তন করতে, আহ, উপর থেকে মানে রাষ্ট্র থেকে। জামাত ইসলামী সহ অন্যান্য যে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলি তারা শরিয়া আইন চালু করবে এরকম ঘোষণা তারা দিচ্ছে। এই 2024 আন্দোলনে আমরা দেখতে পারি যে আসলে একটা জেনারেশন গ্যাপ হয়েছে বাংলাদেশে। হুম। আর সেই সময় ছাত্ররা ওরা তাদের প্যারেন্টস জেনারেশন পুলিশের সাথে সংগ্রাম করতো, করেছে সেই সময়। আমার মনে হয় যে এটা নতুন জেনারেশন চলে আসছে ক্ষমতায়, এবং ওরা ওরা ঠিক জানে না বাংলাদেশ মানে কি, বাংলাদেশের আইডেন্টিটি কি রূপ, কিরকম। তারেক মাসুদ যখন এটাই তৈরি করেছিলেন, একটা বিশেষ একটা সিন ছিল যখন একজন শরিয়তি এবং একজন মরাফাতি, ওরা দুইজন একটা কবি গান করে, ঠিক আছে, আর দুইজন বাউল, ঠিক আছে, কিন্তু ওরা এক ধরনের ভূমিকা নিয়েছে, নিয়ে আহ, একটা এক ধরনের বক্তৃতা দিয়েছিল, ওকে। আর আমার মনে হয় যে এখন আমরা এই এই ধরনের আহ, পর্যায়ে চলে এসেছে বাংলাদেশে। এই সরকার প্রায় 1.5 বছর পার করে ফেলেছে। ইউরোপের যে দেশগুলি, ফ্রান্স সহ অন্যান্য দেশগুলি আসলে কি ভাবছে, বাংলাদেশের ভবিষ্যৎ তারা কি দেখতে পায়? বাইরে থেকে আমরা চিন্তা করছি যে সেখানে নতুন জেনারেশন আসলে ওরা রাজনীতি করে, ওরা খুব অ্যাক্টিভ রাজনৈতিক দিকে, এবং ওদের ওদের কারণে একটা নতুন কি বলবো নতুন ইনস্টিটিউশন, নতুন গণতন্ত্র থাকতে পারে। যদিও এটা নতুন স্বাধীনতা হয়নি, বিকজ স্বাধীনতা একবার হয়ে গেছে, আর অবশ্যই এটা আমি বিশ্বাস করি, কিন্তু একটা নতুন সমাজ বানানো বানানো হচ্ছে, একটা নতুন সমাজ তৈরি করা হচ্ছে বর্তমানে। আর এটাই আমরা পশ্চিম দেশ থেকে আমরা এটা দেখতে পারি যে নতুন জেনারেশন আসলে ওরাও রাজনীতি করে, ওরাও একদম রাজনৈতিক কনসিয়াস একটা জেনারেশন। আর ওরাও
আন্দোলনের মাধ্যমে তাদের নিজের রাষ্ট্র উম, ইয়ে নিজের রাষ্ট্র পরিবর্তন করতে পারে। এখানে একটা প্রশ্ন আছে যে এই সরকার পরিবর্তনের পেছনে ডিপ স্টেট বা মার্কিন যুক্তরাষ্ট্রের কিংবা তাদের গোয়েন্দা সংস্থার একটা ভূমিকা ছিল, যারা এই সরকার পরিবর্তনে ভূমিকা রেখেছে। এই ব্যাপারে আপনার অবস্থান কি বা আপনার মতামত কি, দৃষ্টি? ডিপ স্টেট আমরা বলতে পারি যে যারা অনির্বাচিত আহ, নেতা অথবা অনির্বাচিত যারা যারা নির্বাচিত হয়নি, ওকে, যেমন বিজনেসম্যান, লবি ম্যান, ওকে, তারপরে হতে পারে যে সেনাবাহিনী, মিলিটারি, তারপরে হতে পারে সরকারি কর্মচারী, টপ লেভেল, টপ র্যাঙ্কিং সিভিল সার্ভেন্টস, সেটা আমরা বলতে পারি ডিপ স্টেট। আর অবশ্যই এই তার মধ্যে অন্য দেশ তো ঢুকে গেছে, অন্য দেশ একটা প্রবাস দেখাইতে চাই, যেমন ইন্ডিয়া অথবা ইউএস। এটাই এটাই আসলে আমি খুব দুঃখিত অম্লান, তবে এটা আমার আসল কোনো ব্যাপার না। আমার আমার মূল ব্যাপার হচ্ছে যে একটা এক ধরনের আন্দোলন, 2024 আন্দোলন, এটা সম্ভব হয়েছে কিভাবে। আর আমার মনে হয় যেভাবে হয়েছে সেটা হচ্ছে যে নতুন ক্রিটিসিজম, সমাজের একটা নতুন ক্রিটিসিজম হয়ে গেছে। আহ, মনে হয় যারা নতুন জেনারেশন, যারা ছাত্র ছিল যখন আন্দোলন করছে, আহ, ওরা ওরা নতুন এটা বাংলাদেশ চিন্তা করেছে। আপনি কি আগামী প্রজন্মের জন্য আপনি কোনো মেসেজ, আপনার কি কোনো কিছু বলার আছে কিনা বাংলাদেশের আগামী তরুণ প্রজন্মের জন্য? আর আমি বলতে চাই, তাদেরকে বলতে চাই যে আপনাদের আহ, আপনাদের ফ্রিডম অফ স্পিচ সব সময় রক্ষা করতে হবে। তাহলে কথা বলেন, লিখেন ইন্টারনেটে অথবা গান গান, আহ, এই ধরনের কবিতা আবৃত্তি করেন। এটা খুব গুরুত্বপূর্ণ আমাদের ফ্রিডম অফ স্পিচ রক্ষা করার জন্য। আপনার কণ্ঠে লালনের একটা 2 লাইন গান গেয়ে আমাদের শোনান, আমাদের দর্শকদের জন্য। এটা দিয়ে আমরা আস্তে আস্তে অনুষ্ঠান শেষ করব। জাত গেল, জাত গেল বলে, একই আজব কারখানা, জাত গেল, জাত গেল বলে।